রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় পানির নিচে দেবে গেছে টিনের দোতলা বাড়ি। দুর্ঘটনার স্থল থেকে একই পরিবারের 4 জন সহ 12 জনের মৃতদেহ উদ্ধার। যুদ্ধাপরাধের বিচারে কোনো চাপের কাছেই নতি স্বীকার করবে না সরকার। গণভবনে সাংবাদিক কলামিস্টদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। দুই মামলায় মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন বিষয়ে বিভক্ত রায়। বার সভাপতির পক্ষে বসে সিটি নির্বাচনের জন্য ভোট চাইলেন এই বিএনপি নেতা। আবারও পেছালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের এবং জামায়াত নেতা মুজাহিদের আপিলের শুনানি। পরবর্তী তারিখ 28 এপ্রিল। এবং অবশেষে 7 মাসের শিশু সাজিয়ার পেট থেকে বের করা হলো 22 সপ্তাহের ভ্রূণ। ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সফল অস্ত্রোপচার। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ঝিল পারে দোতলা টিনশেড একটি বাড়ির পানির নিচে দেবে একই পরিবারের 4 জন সহ 12 জন মারা গেছেন। বুধবার দুপুরের পর এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বাড়িটির দেবে যাওয়া অংশের পানির নিচে থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হতাহতদের ঘটনায় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন শোক প্রকাশ করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতোই বুধবার দুপুরের খাবার শেষে অনেকে ফিরে যান নিজ নিজ কর্মস্থলে। কেউ নিচ্ছিলেন বিশ্রাম। বেলা 3:30টার দিকে দ্বিতল টিনশেডের বাড়িটির নিচতলা পর্যন্ত হঠাৎ করেই পানিতে দেবে যায়। পানির উপর ভেসে থাকে দ্বিতীয় তলা। এতে উপরের তলার সবাই বের হতে পারলেও আটকা পড়েন নিচতলার লোকজন। সেখান থেকে 11 জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে 6 জন নারী, 4 জন পুরুষ ও 1 জন শিশু। এলাকার মানুষ আমরা সবাই দৌড়ে দৌড়ে আসলাম, আইসা যা 2-1 জন 4-5 জন বের করলাম। আরো যে নিচে যারা ছিল এদেরকে বের করা যায় নাই, হয়তো এখনো তারা নিচে আছে। দোতলা বাড়ি এরকম ডুবে গেছে। এটা দোতলায় দুটাই টিনের ঘর, নিচতলায় কয়েকটা রুম ছিল, উপরে কয়েকটা রুম ছিল। তা আমরা এসে নিচের অংশটুকু ডোবা দেখি আর কি। ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। 20টা রুম আছে, উপরে মনে করেন যে এক এক রুমে কমসে কম 5 জন 4 জন। আমি নিচের ভাড়াটিয়া, আমরা রুমে থাকতাম 4 জন। আমার ডুবুরি নিচে পাঠাচ্ছি, ডুবুরি কিন্তু যে অনলাইন সাইডে বের করতে হবে, সেখানে অনেক রকম খাট আছে, পালং আছে, অনেক রকম বেরিয়ার আছে, এর ভিতর থেকে বের করে নিয়ে আসতেছে। এটা একটা কমপ্লেক্স অপারেশন, এটা আমরা চালিয়ে যাচ্ছি। এদিকে এ ঘটনায় নিহতের পরিবারকে 20,000 ও আহতদের 5,000 টাকা করে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এই সকল পরিবারের সদস্য এবং যারা ভলান্টিয়ার্স আছে তাদেরকেও আমরা রাতের আহার এবং কালকের দিনের খাবারের ব্যবস্থা করছি। একই সাথে আমরা পুরো বিষয়টি দেখার পরে, তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। নিহত 11 জনের মধ্যে 4 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এর মধ্যে একই পরিবারের 4 জনের মধ্যে 3 জন রয়েছেন। অন্য মরদেহগুলো ঘটনাস্থল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার সামিউল মুহিদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিদ, উদ্ধার অভিযানের সবশেষ খবর আমাদের জানান। শফিক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মালিবাগ চৌধুরীপাড়ার যে ঝিল রয়েছে, ঠিক ঝিলের সেই পাশে। আমার কাছে যে তথ্যগুলো রয়েছে, কিছুক্ষণ আগে আমি ঢাকা জেলার যে প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া, তার সাথে কথা বলেছিলাম। উনি আমাদেরকে জানিয়েছেন মৃতের সংখ্যা 11 থেকে কিন্তু 12তে গিয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত 8 জনের লাশ হস্তান্তর করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে ঢাকা জেলা প্রশাসক। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের যে পরিচালক রয়েছেন মেজর শাকিল নেওয়াজের সাথে। মেজর শাকিল নেওয়াজ আমাদেরকে জানিয়েছে যে এখানে আসলে হাইড্রোলিক যে কাটার, সেই কাটার দিয়ে কিন্তু আসলে কাজ করা হচ্ছে। একটি ক্রেন রয়েছে, সেই ক্রেনের সাহায্যে কিন্তু আসলে যে ঘর যেগুলো দেবে গিয়েছে, সেই দেবে যাওয়া ঘরগুলোর কিন্তু যে ধ্বংসাবশেষ রয়েছে, সেই পর্যায়গুলোকে কিন্তু তুলে আনার চেষ্টা করা হচ্ছে। এখানে একটি সেতু ছিল, যে সেতু দিয়ে আসলে মানুষ হেঁটে এই টিন শেডের বাড়িগুলোতে যেত। সেখানে কিন্তু এই মুহূর্তে ওপরে মাত্র আমরা একটি ঘরকে দেখতে পাচ্ছি, কিন্তু এই উপরে 10টি ঘর ছিল। 10টি ঘর পানির ওপরে এবং 10টি ঘর এই মুহূর্তে এখন পানির নিচে চলে গিয়েছে। আমি কথা বলেছিলাম শাকিল নেওয়াজের সাথে, ফায়ার সার্ভিসের পরিচালক। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত ওনারা যে ধ্বংসাবশেষ আছে, সেই ধ্বংসাবশেষকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু তারা কাজ করছে।
করছেন। আমাকে বলা হয়েছে, শাকিল নেওয়াজের পক্ষ থেকে জানানো হয়েছে ডুবুরি দল প্রস্তুত রয়েছে। নিচে প্রাণের স্পন্দন টিকে থাকার সম্ভাবনা ক্ষীণ, কিন্তু তারপরও ওনাদের যে ডুবুরি দল আছে সেই ডুবুরি দলকে ধ্বংসাবশেষ সরিয়ে পানির নিচে পাঠাবেন। যদি কেউ অলৌকিকভাবে বেঁচে যায় সেই মানুষটিকে যাতে তারা উদ্ধার করে নিয়ে আসতে পারে। এখন পর্যন্ত 12 জন মৃতের সংখ্যা আমাদেরকে নিশ্চিত করেছেন ঢাকা জেলা প্রশাসক। এখানে আমরা দেখেছি উৎসুক জনতার যে ভিড় আছে সেই ভিড় কিন্তু আসলে রাত বাড়ার সাথে সাথে বাড়ছিল, কিন্তু তারপরও এখানে একটি বিশেষ জায়গা সৃষ্টি করে জোন তৈরি করে আসলে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীরা কিন্তু কাজ করছেন। আমি এখানে জানিয়ে রাখি শফিক যে এখানে আসলে গণমাধ্যমের যে কর্মীরা রয়েছেন প্রত্যেকে আমরা উৎকণ্ঠিত, আসলে মৃতের সংখ্যা কত হয় কিংবা পরিস্থিতিকে আসলে কিভাবে আরো দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়টি নিয়ে যেন কাজ করতে পারেন ফায়ার সার্ভিস কর্মীরা। বারবার কথা হচ্ছিল, ওনারা জানাচ্ছেন প্রচুর আসলে এখানে ধ্বংসাবশেষ রয়েছে। মানুষের প্রাত্যহিক জীবনে ব্যবহার যেসব বস্তু থাকে সেই বস্তুগুলোকে আসলে আমরা পানির উপর ছড়িয়ে ছিটিয়ে দেখেছি। এখানে আসলে যখন ঘরগুলো ডেবে যায় কিংবা ভেঙে পড়ে প্রত্যেকটি ঘরে আসলে মানুষ থাকতেন, এবং যে পর্যায়গুলো আসলে আসে যে সেই মানুষগুলো যখন আজকে কাজে গিয়েছিলেন সেই বিকেলের পর সন্ধ্যার পরপরই কিন্তু আসলে সেই ঘরগুলো হঠাৎ করে ভেঙে পড়ে। আমি শফিক আপনাকে শেষ যে তথ্যগুলো জানাতে পারি, এখন পর্যন্ত ঢাকা জেলার প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, শাকিল নেওয়াজ ফায়ার সার্ভিসের পরিচালকের সাথে কথা হয়েছে। মৃতের সংখ্যা 11 থেকে 12তে দাঁড়িয়েছে। তারা হাইড্রোলিক কাটারের সাহায্যে কাজ করছে। যদি পানির নিচে জীবনের কোনো স্পন্দন থাকে সেই স্পন্দনকে বাঁচাতে ডুবুরি দল নামানো হবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলবে, এবং যদি একজন মানুষের বেঁচে থাকার স্পন্দন পাওয়া যায় সেই মানুষটিকে বাঁচানোর জন্য ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসকের কর্মীরা অক্লান্ত চেষ্টা করবেন বলে আমাকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শফিক, আমি ফিরছি স্টুডিওতে। মুঈদ, আপনাকে ধন্যবাদ। মালিবাগের ঝিলপার এলাকা থেকে উদ্ধার অভিযানের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সামিউল মুঈদ। এবার চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। দেশের উন্নয়নে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা সরকারের রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধের বিচারে কোনো চাপের কাছেই নতি স্বীকার করবে না সরকার। বুধবার গণভবনে বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং টক শো এর সঞ্চালকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। যারা পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছে মানবাধিকারের প্রশ্নে তাদের জন্য মায়াকান্না অর্থহীন বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি, কারো কাছে আমরা মাথা নত করি না। কাজে যে যত বড় চ্যালেঞ্জ দিক সেটা মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। এই বিচার রায় কার্যকর করতে যে কত উঁচু জায়গা থেকে টেলিফোনে পর্যন্ত আমাকে যেন এদের ফাঁসি দেওয়া না হয় সেই অনুরোধ উপরোধও আমাকে করা হয়েছে। মানবাধিকারের কথা বলবো, কিন্তু মানবাধিকার কি যারা মানবাধিকার লঙ্ঘন করবে সেই লঙ্ঘনকারীদের মানবাধিকার রক্ষা করতে হবে নাকি? ইতিমধ্যে 2টা রায় আমাদের কার্যকর হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ আমরা বাকিগুলো করে ফেলবো। কাজে এটা আমরা করব, যত বাধা আসুক এটা বাধা দিয়ে পারবে না। যে মানুষগুলি পুড়ে গেল অথবা পোড়া ঘা নিয়ে যারা মৃত্যুর সাথে এখনো পাঞ্জা লড়ছে, বা একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের জন্য যত না চিন্তা, ওই যারা পোড়াতে গেছে বা যারা এই ধরনের অঘটন ঘটাতে গেছে এই মানুষকে বাঁচাতে যে তাদের উপরে যখন কোনো আঘাত এসেছে, অপরাধীরা যখন মারা গেছে, সেই অপরাধীদের জন্য কান্না। কি ক্রস ফায়ারে মানুষ মারা গেছে? ক্রস ফায়ারে তো না, কেউ যখন অপরাধ করতে যায় তার পুলিশের তো রাইট আছে তাকে সে মানুষের জানমাল বাঁচানো, আর সেটা বাঁচানোর জন্য যেটা করা তাদের তা করতে হবে। আমরা বাধ্য হয়েছি পুলিশকে সেই নির্দেশ দিতে, এবং স্পষ্ট বলছি যে অস্ত্র পকেটে রেখে দেওয়ার জন্য না। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু সেখানে সকলের সহযোগিতা চাই, সেটাই সব থেকে বড় কথা। হ্যাঁ, সমালোচনা অবশ্যই, যদি কোনো কাজ না করতে পারে সমালোচনা আপনারা করবেন, তাতে কোনো সন্দেহ। সমালোচনা থেকেই তো আমরা জানতে পারবো যে কোথায় সমস্যাটা আছে। কিন্তু আবার এমন কিছু করবেন না যেন ওই স্বাধীনতা বিরোধী বা যারা স্বাধীনতাই চায়নি তাদের হাত যেন শক্তিশালী না হয়, ওইটুকু সহযোগিতা চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেন এবং সুইডেনের রাষ্ট্রদূতরা। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে বেগম জিয়ার গুলশানের বাসভবনে যান স্পেনের রাষ্ট্রদূত তেজাদা চাকন। এরপর রাত 8:30টার দিকে সেখানে যান সুইডিশ রাষ্ট্রদূত জোহান ফ্রাসেল। তাদের সঙ্গে বেগম জিয়ার বৈঠকে কুশল বিনিময়ের পাশাপাশি সুইডেন এবং স্পেনের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং চেয়ারপারসনের উপদেষ্টা সাবি আহমেদ উপস্থিত ছিলেন।
হরতালের নাশকতার 2 মামলায় ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের আগাম জামিন বিষয়ে বুধবার বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি 2 মামলায় 3 সপ্তাহের আগাম জামিন দিলেও কনিষ্ঠ বিচারপতি খারিজ করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এরপর অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের চোখে মির্জা আব্বাস এখন পলাতক। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী চাইলে তাকে গ্রেফতার করতে পারে। এদিকে সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের সভাপতির কক্ষে বসে ভোট চাইলেন মির্জা আব্বাস। বললেন তিনি হয়রানি এবং গ্রেফতার আতঙ্কে আছেন। হরতালে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা 2 মামলায় গত রোববার আগাম জামিন আবেদন করেন ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস। একই সঙ্গে দুদকের দায়ের করা আরেকটি মামলায়ও জামিন আবেদন করেন তিনি। এ বিষয়ে 2 কার্যদিবস শুনানি শেষে বুধবার দুপুরে মির্জা আব্বাসের জামিন বিষয়ে বিভক্ত রায় দেন হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় 3 সপ্তাহের জামিন দেন। তবে ওই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি জামিন আবেদন খারিজ করে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এখন নিয়ম অনুযায়ী 2জন বিচারপতি যে 2 রকম আদেশ, এটা একজন থার্ড জাজের কাছে যাবে এবং থার্ড জাজ যে সিদ্ধান্ত দিবেন তাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অ্যাটর্নি জেনারেল বলেন, এই আদেশের ফলে মির্জা আব্বাস এখন পলাতক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে দুদকের করা মামলায় তাকে গ্রেফতার করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। 2জন বিচারপতির 2 মত হওয়ার পরিপ্রেক্ষিতে সারেন্ডার করার আগে যা ছিল তাই। দুর্নীতির মামলা অবশ্যই গ্রেফতার করতে পারে। দুর্নীতির মামলা গ্রেফতার এড়ানোর জন্যই ওনারা ওই প্রধান বিচারপতি গেছেন ওই আদালতে, এক আদালত থেকে অন্য আদালতে মামলাটি নেওয়ার জন্য। তবে মির্জা আব্বাসের আইনজীবীর দাবি, এই অবস্থায় তাকে গ্রেফতার করা আইনসম্মত হবে না। কোন রকম হ্যারাস করে সেটা আইনের চরম বরখলাপ হবে এবং সেটা সর্বোচ্চ আদালতের প্রতি তাদের যে একটা ভাবমূর্তি এবং অসম্মান করা হবে। এদিকে হাইকোর্টের এমন আদেশের পর বার সভাপতির কক্ষে বসে সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের পক্ষে ভোট চান মির্জা আব্বাস। প্রিয় ঢাকাবাসীর কাছে আমার আবেদন থাকবে যে আমি তো সরাসরি আপনাদের কাছে হয়তো আসতে পারলাম, ভালো না পারলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে গ্রেফতারি জবাবটা আপনারা ইনশাল্লাহ মগ মার্কায় যাতে ঢাকাবাসী একটা ভোট দেন আমি সে কামনাই করব। আর গ্রেফতার এড়াতে সন্ধ্যা 7টার পর আদালত চত্বর ত্যাগ করে অজ্ঞাত স্থানে চলে যান মির্জা আব্বাস। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। বুধবার ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এতে অংশ নিতে দেখা গেছে প্রার্থীদের কর্মী সমর্থকদেরও। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য অংশগ্রহণকারী সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ভোটারদের কাছে পৌঁছানোর সুযোগ আছে আর মাত্র 11 দিন। অল্প এই কয়েকদিনের মধ্যে বিপুল সংখ্যক ভোটারের দ্বারে দ্বারে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপনে ব্যস্ত এখন মেয়র, কাউন্সিলর প্রার্থীরা। বুধবার সকাল 10টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় গণসংযোগ চালান ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রার্থী সহ শতাধিক কর্মী সমর্থক। গত 9 দিনের প্রচারণার অভিজ্ঞতায় প্রতিদ্বন্দ্বিতা চেয়ে নিজেকে এগিয়ে রেখে জয়ের আশাবাদ ব্যক্ত করলেন সাইদ খোকন। প্রবল এই আত্মবিশ্বাসের পেছনে থাকা কারণের ব্যাখ্যাও দিলেন তিনি। ঢাকা শহরের জনগণ আমার সাথে আছে, তারা শান্তি চায়, তারা এগিয়ে যেতে চায়, তারা ওই ধ্বংসাত্মক কাজকর্মের মধ্যে আর জড়াতে চায় না। গণসংযোগ চলেছে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষেও। পলাশী, লালবাগ সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। ভোটারদের দিক থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন দাবি করে স্বামীর জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা শতভাগ আশাবাদী। সরকারের কাছে আমরা আশা করব সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে, যেন সবাই সমানভাবে প্রচারণা অংশ নিতে পারে। উত্তর সিটি কর্পোরেশনের বনশ্রীতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক এবং মোহাম্মদপুর শ্যামলী এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থী তাবিদ আওয়াল প্রচারণা চালান। বয়সের অভিজ্ঞতায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে আনিসুল হক নিজেকে এগিয়ে রাখলেও তাবিদ বললেন তার শক্তি তারুণ্য। তরুণ দরকার মনে বেশি, তরুণ দরকার এক্সপেরিয়েন্সে বেশি। তরুণরা তো তরুণ, তাদের অনেক উদ্দীপনা। আমার মনে হয় তাদেরকে আরেকটু কিছু দূর আরো কিছু এক্সপেরিয়েন্স এগুলো হলে জনতার জন্য ভালো হবে। তারুণ্য চেতনা আছে, মেধা আছে, জনগণের দোয়া আছে। লেভেল প্লেইং ফিল্ড আমরা পাচ্ছি না। সুদৃশ্য নির্বাচনের জন্য আমরা এখনো আশাবাদী নির্বাচন কমিশন এগিয়ে আসবে।
এদিকে ঢাকা দক্ষিণে সিপিবি বাসদ সমর্থিত মেয়র প্রার্থী বজলুর রশিদ ফিরোজ পল্টনের মুক্তি ভবনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। প্রত্যেক প্রার্থী তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন নির্বাচনী পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রাজধানীর তোপখানায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বুধবার এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। আমি নির্বাচন কমিশনের কাছে প্রতি আমি আহ্বান জানাবো, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনের জন্য যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করছে, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তাদেরকে নির্বৃত্ত করা উচিত। আচরণ বিধি অনুযায়ী আমি মাঠে নামতে পারবো না, প্রধানমন্ত্রী মাঠে নামতে পারবেন না, আমরা কেউ মাঠে নামতে পারবো না। বেগম খালেদা জিয়া আচরণ বিধি অনুযায়ী মাঠে নামার অধিকার তার আছে, এটা ঠিক। যিনি বিগত দিনে বাংলাদেশে 1.5 শতাধিক মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন, আজকে দুর্গন্ধ দেহ নিয়ে তিনি যদি আজকে মাঠে নামেন, মানুষের ক্ষুব্ধ জনরোষে যদি তিনি আজকে বিভিন্ন জায়গায় অপমানিত হন, একটা অশান্ত পরিবেশের সৃষ্টি যদি বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়, তাহলে কি নির্বাচন বিঘ্নিত হবে না? কোনো ব্যক্তির জন্য যদি নির্বাচন বিঘ্নিত হওয়ার কোনো উপক্রম হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি ঘটার কারণ দেখা দেয়, অবশ্যই নির্বাচনের কমিশনের সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। প্রবাসের সময় আরও থাকছে। বাজেটের আগে আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, জানালেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। এবং ফতুল্লায় শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারের লজ্জা দিল বিসিবি একাদশ। সাব্বিরের সেঞ্চুরিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে 1 উইকেটে জয় স্বাগতিকদের। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল আবেদনের শুনানি পিছিয়ে আগামী 28 এপ্রিল নির্ধারণ করেছেন আদালত। বুধবার সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন। বুদ্ধিজীবী হত্যাসহ মানবতা বিরোধী 5টি অপরাধ প্রমাণিত হওয়ায় 2013 সালের 17 জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল 1। ওই বছরের 11 আগস্ট এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন জামায়াতের এই নেতা। অন্যদিকে একই বছরের 1 অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। তিনিও এই রায়ের বিরুদ্ধেও উচ্চ আদালতে আপিল করেন। আইনের মধ্যে থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের জন্য কেন্দ্রীয় নেতাদের কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার সন্ধ্যায় গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে দলের নেতাদের প্রতি এই নির্দেশনা দেন তিনি। এ সময় সৈয়দ আশরাফ আশা প্রকাশ করে বলেন, 3 মাস ধরে বিএনপি জামাত জোট দেশ জুড়ে যে জ্বালাও পোড়াও এবং হত্যাকাণ্ড চালিয়েছে, সিটি নির্বাচনে তার জবাব দেবে জনগণ। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় ভিত্তিতে করতে সংসদে আইন পাশ করার বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি। বৈঠকে 17 এপ্রিল মুজিবনগর দিবস, দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং দলের প্রতিষ্ঠা বার্ষিকী সহ ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা করে কার্যনির্বাহী কমিটি। আমরা যতটুকু সম্ভব আইনের ভিতরে যতটুকু সম্ভব আমাদের প্রার্থীকে জয়ী করার জন্য সকল পদক্ষেপ আমরা সকলেই নিব বলে আমি আশা করি। এবং এই একটা সুযোগ ভোটারদের, জনগণের, যে বিএনপির হত্যাযোগ্যকে না বলা, জামাতকে না বলা, এই ভোটের মাধ্যমেই আপনার জনগণ একটা জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, নারী নির্যাতন সহ যত ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ সেটা কিন্তু মানুষ পছন্দ করে নাই। এবং এই বিষয়গুলিও কিন্তু যারা তাদের পক্ষে সরাসরি ক্যাম্পেইন করার সুযোগ আছে, এই ইস্যুগুলি আপনারা তুলে ধরবেন যাদের সুযোগ আছে। চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর এবং মাসুদপুর সীমান্ত থেকে 2 বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বিজিবি। নির্যাতনের পর বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশ অংশে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি। স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে ফতেপুর সীমান্তে হাকিম নামে এক ব্যক্তির লাশ দেখতে পায় তারা। খবর পেয়ে বিজিবি সেখান থেকে লাশ উদ্ধার করে। অন্যদিকে মাসুদপুর সীমান্ত থেকে এক গরু ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে এবং বৃহস্পতিবার এ নিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে লিটন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সদর উপজেলার আনন্দপুর গ্রামে রাজ্জাক মিয়ার সঙ্গে একই গ্রামের জাহের মিয়ার জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন রাজ্জাক মিয়ার ছেলে লিটন মিয়াকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্যাপার কি কইতে কইতে চাই ফুলাটা গিয়া মনোরের ছেলেটা গিয়া দুরুদ্দাস গাই মারছে, কলজাটা বড় গাড়ি মারছে। তখন তো হে যা কইছে গাই মারছে কইছে চিৎকে ফিরেছে। তারা আমার বাতিজারে আজকে গোদারাঘাটে একা পায়া তারা আমাদের বুকের মেঝে একটা গাই দিয়েছে। হের কুটুর বিচার দিকটা যেমন আর দর্শকে যেমন এমন না করতে পারে। টাকার লেনদেন নিয়ে টাকাটা দিয়েছে পুরান টাকা, এই পুরান টাকা নতুন টাকা নিয়ে কথা কাটার এক পর্যায়ে হাতাহাতি হয়েছে, তখন তার সাথে লোক ধরা হয়েছে, তাকে ছুরি মেরে দিয়েছে। এবার প্রবাসের খবর। বিপুল উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গের কলকাতায় উদযাপন করা হলো পহেলা বৈশাখ। পঞ্জিকা অনুযায়ী বাংলাদেশের একদিন পর নববর্ষ পালন করা হয় পশ্চিমবঙ্গে। তবে বাংলার নতুন বছরকে বরণ করে নেয়ার এপার বাংলার মতো অতটা আয়োজন ছিল না ওপার বাংলায়। নববর্ষের প্রথম দিনে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের সামনে দেখা যায় পান্তা ইলিশ খাওয়ার হিড়িক। ভাষা চেতনা সমিতির আয়োজনে এতে অংশ নেয় নানা বয়সের মানুষ। এবার কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের জেলা শহরগুলোতে বাংলাদেশের অনুকরণে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এদিকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে পালন করা হলো বর্ষবরণ উৎসব। কনসুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত বৈশাখী উৎসবে অংশগ্রহণ করেন সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা। এতে বিভিন্ন স্টলে ছিল নানা রকমের পিঠা আর বাহারি দেশি খাবারের আয়োজন। কনসাল জেনারেল AKM শহীদুল করিম কনসুলেট কর্মকর্তা স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় কনসাল জেনারেল মেলায় উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। বৈশাখে বরণ করে নিতে বাংলা এবং ইংরেজি স্কুলের ছাত্রছাত্রী এবং প্রবাসী শিল্পীরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নির্বাচনের ঠিক এক মাস আগে ব্রিটেনের অভিবাসন নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ব্যবসায়ীদের জন্য ভিসা প্রদানের ক্ষেত্রে শিথিলতা সহ বেশ কিছু সুযোগ সুবিধা এবং নীতিমালার পরিবর্তন করা হয়েছে। এর ফলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে বাংলাদেশি সহ ইউরোপীয় দেশগুলোর ব্যবসায়ীদের জন্য। তবে এই নীতিমালার শিথিলীকরণে এই সুযোগকে কেউ যেন অপব্যবহার না করে এমনই পরামর্শ ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ী নেতাদের। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রিটেনে বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের আকৃষ্ট করতে 100টিরও বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পর্যটন সংস্থার সাথে আলোচনা করে নতুন নীতিমালা চালু করেছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে ব্যবসায়িক উদ্দেশ্যে যারা ভ্রমণ করতে ইচ্ছুক তাদের জন্য শিথিল করা হয়েছে ভিসা সংক্রান্ত বেশ কিছু পুরনো নিয়ম। একাডেমিক ভিসা নিয়ে ব্যবসা সংক্রান্ত গবেষণা কিংবা উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে সহজেই আসতে পারবেন ব্যবসায়ীরা। এই ভিসার মেয়াদ 12 মাস করা হলেও অন্যান্য বিজনেস ভিসার মেয়াদ 6 মাসই থাকছে। বিজনেস ভিজিট আগে ছিল, আগে সবাই আসতে পারতো বিজনেস ভিজিটে, তবে সেটাতে অনেকটা লিমিটেশন ছিল। লিমিটেশন আমি যেগুলো বলবো, যেটা যে আগে আসলে শুধু ভিজিটে আসলে কোনো কাজের কোনো ইয়ে ছিল না। এখন যেটা করা হয়েছে সেটাতে একটু রিল্যাক্সড, আমি বলবো যে একটু ওয়াইডার। শুধুমাত্র ব্যবসায়ী নয়, ব্যবসায়ীদের নিজ নিজ কর্মদক্ষতা কাজে লাগিয়েও উপার্জনের সুযোগ রয়েছে নতুন এই নীতিমালায়। তবে ভিসা নীতিমালার শিথিলকরণের এই সুযোগকে কোনোভাবেই অপব্যবহার না করার পরামর্শ ব্রিটেনের ব্যবসায়ী সংগঠন নেতাদের। আমি এটা আশা করব যে এটা যেন কোনো জালিয়াতিতে বা অপব্যবহার না করে এটাকে যেন আরো খারাপের দিকে না নেওয়া হয়। আমরা যারা ব্যবসায়ী রয়েছি তারা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে এদেশে যাতায়াত করতে পারেন এবং এটা যেন কন্টিনিউ থাকে। ভিসা প্রক্রিয়ার জটিলতায় যুক্তরাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করে আসছিলেন দেশটির ব্যবসায়ী নেতারা। নতুন ভিসা প্রক্রিয়া তাদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন ও বিশ্ববাজার অর্থনীতির আলোকে সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করেন তারা। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য।
আপাতত সরকারের বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে 273 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিম্পল সাইকেল পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন প্রক্রিয়ার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যেটা, তারাই বিদ্যুতের দাম নির্ধারণ করে সব দিক দেখে, বিদ্যুতের খরচ কত, জনগণের ক্রয় ক্ষমতা, এগুলো দেখে তাদের একটা হিয়ারিং শেষ হয়েছে। এখন তারা চিন্তা ভাবনা করতেছেন। আমি মনে হয় না বিদ্যুতের দাম বাড়লেও খুব একটা বাড়বে, অল্প কিছু বাড়লে বাড়তে পারে, যাতে করে ভবিষ্যতে আমাদের যেগুলো উৎপাদন এবং বিতরণ সঞ্চালন সংস্থা, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। শঙ্কা ছিল উৎকণ্ঠা, কিন্তু অবশেষে সফল হলো অস্ত্রোপচার। এতেই আনন্দে উচ্ছ্বসিত 7 মাস বয়সের শিশু সাজিয়া জান্নাতের বাবা মা এবং চিকিৎসকরা। বুধবার সকালে তার পেট থেকে 2 ঘন্টার চেষ্টায় 22 সপ্তাহের একটি ভ্রূণ বের করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকরা। বর্তমানে সাজিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসা বিজ্ঞানে এই বিরল ঘটনায় সফল অস্ত্রোপচারের খবর জানাচ্ছেন শাতিলা শারমিন। চিকিৎসা শাস্ত্রের ভাষায় বিরল এক সমস্যা ফিটাস ইনফিটু। মায়ের পেটে জন্ম নেয় যমজ ভ্রূণ, কিন্তু পরে একটি ভ্রূণের স্বাভাবিক নিয়মে পরিপূর্ণ গঠন হলেও আরেকটি ভ্রূণ পুরোপুরি বেড়ে ওঠে না। যে ভ্রূণটির গঠন বন্ধ হয়ে যায়, অনেক সময় তা নিজের আম্বিলিকাল কর্ডের মাধ্যমে পুরোপুরি বেড়ে ওঠা ভ্রূণটির শরীরের ভেতর চলে যায়। সাথে সাথে সেখানেই থেমে যায় এর বিকাশ ও গঠন। চিকিৎসা বিজ্ঞান পরিসংখ্যান বলছে প্রতি 5 লাখে একজনের ক্ষেত্রে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর সাজিয়া জান্নাতের আগে বিশ্বে এ ধরনের 59টি ঘটনায় অস্ত্রোপচারের রেকর্ড রয়েছে। বাংলাদেশে এ ধরনের ঘটনা প্রথম নয়। এর আগেও আরও 2টি অস্ত্রোপচার করেছে দেশের চিকিৎসকরা, তবে এত অল্প বয়সী বাচ্চার অস্ত্রোপচার এই প্রথম। সাজিয়ার বয়স যখন 4 মাস, তখন থেকেই তার পেটে চাকার মতো কিছুর অস্তিত্ব টের পান তার মা। এছাড়া পেটটি অস্বাভাবিক ফুলে থাকা এবং জন্ডিস ও ঠান্ডায় আক্রান্ত হওয়ায় তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান শিশুটির পরিবার। টিউমারের মতো দেখা যায়, এদিক সেদিক যায়, নিয়ে যাওয়ার পরে পরীক্ষা করছি, করার পরে তারা বলছে যে বাচ্চার মতো টিউমার আছে। 13 তারিখ সকাল 9টার সময় ভর্তি করছে। ভর্তি করার পরে তারা বলছিল যে 2 দিনের মধ্যে অপারেশন হয়ে যাবে। জন্ডিসের জন্য আর একটু ঠান্ডা কবের জন্য এই পর্যন্ত পিছাইছে আর কি ডেট। এদিকে বিরল এ অস্ত্রোপচার সফল করতে গঠন করা হয়েছে 8 সদস্যের মেডিকেল বোর্ড। তবে অস্ত্রোপচার সফল হলেও এখনো শঙ্কামুক্ত নন শিশুটি। এই ভ্রূণটার মাথার গঠন হয়েছে, তবে ভল্ট অর্থাৎ মাথার যে খুলিটা সেটা হয়নি। তার পুরো ভার্টেব্রাল কলাম বা মেরুদণ্ডটা গঠন হয়েছে, তার 2টি পা, হাত, এগুলি সবই গঠন হয়েছে। হার্ট এটা কিন্তু গঠন হয়নি। যে পরগাছা তার নিজের হোস্টের আশ্রয় ছাড়া বাঁচতে পারে না। আর এ বিরল ঘটনায় সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসকরা। এই অপারেশনটা যেন আমরা দ্রুত করতে পারি। বাচ্চার যে সাথে সমস্যাগুলো ছিল, বাচ্চার জন্ডিস ছিল, বাচ্চার ঠান্ডা লেগে গিয়েছিল। আমি অত্যন্ত খুশি যে আমাদের এই ডিপার্টমেন্টে এরকম একটা অপারেশন সফলভাবে আমরা করতে পেরেছি। 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণের পরে শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ধারণা দেওয়া সম্ভব হবে বলে জানান তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঝিনাইদহে জোড়া লাগানো 2টি শিশুকে এক নজর দেখার জন্য প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ। 2.5 বছর আগে ঝিনাইদহ সদর উপজেলার লৌহজং গ্রামের নজরুল ইসলামের মেয়ে তাকিয়া সুলতানা লাবণীর সঙ্গে বিয়ে হয় উপজেলার বাগডাঙ্গা গ্রামের আলতাফ হোসেনের। গত 26 মার্চ যশোরের কুইন্স হাসপাতালে অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো 2টি মেয়ে শিশুর জন্ম দেন লাবণী। বর্তমানে শিশু 2টি সুস্থ থাকলেও অজানা আশঙ্কা ঘিরে রেখেছে পরিবারের সদস্যদের। শিশু 2টির মাথা, হাত, পা আলাদা থাকলেও বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো রয়েছে। চিকিৎসকদের মতে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে তাদের আলাদা করার চেষ্টা করা যেতে পারে। তবে বিদেশে নেয়ার মতো সামর্থ্য না থাকায় নিষ্পাপ শিশু 2টিকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে সরকার এবং সমাজের বিত্তবানদের সহযোগিতার প্রার্থনা করেছেন স্বজনরা। সবাই আসতে দেখছি, প্রচুর লোক। বাড়ির ভিতরে অতিরিক্ত ভিড়, এখন ওই পাশে দরজা খুলে দিতে, ওখান থেকে বাচ্চার দেখে সবাই দেখে মেখে চলে যায়। এখন যদি ব্যবস্থা নিলে যদি 2জনই সুন্দর হয়, আমরা
আমরা ইচ্ছুক আছি, আমরা সেই কাজ করবো। ইকোতে দেখা গেছে তার হার্ট একটা এবং ইন্টারনাল অর্গানগুলো তার একসাথে আছে কিনা এখনো কনফার্ম হওয়া যায়নি। এই জন্য এগুলো খুব জটিল অপারেশন। এটা আমাদের দেশে এই জাতীয় অপারেশন অভিজ্ঞতা খুবই কম আমাদের দেশের চিকিৎসকদের বা সার্জনদের। এটা যদি বাইরে নেওয়া যায় হয়তো কোনো একটাকে সেভ করা যাইতে পারে। ৭১-এ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য স্বীকারকারী সাহসী কূটনীতিক KM শেহাবুদ্দিন আর নেই। বুধবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। ১৯৩৭ সালে ১১ এপ্রিল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুরের কাজীবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৬ সালে পাকিস্তানের ফরেন সার্ভিসে যোগ দেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি ছিলেন তিনি। সে সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর তিনি পোল্যান্ড, লেবানন, কুয়েত, ফ্রান্স, যুক্তরাজ্য এবং সবশেষ যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। দেশের বাইরের খবর। সন্ত্রাসের মদতদাতা দেশের তালিকা থেকে কিউবাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার হোয়াইট হাউস মুখপাত্র জানান, কিউবার সরকার এখন আর সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করে না। তবে হাভানার নীতি এবং পদক্ষেপ নিয়ে মতপার্থক্যের এখনও সুরাহা হয়নি বলে উল্লেখ করে হোয়াইট হাউস। এর আগে ১১ এপ্রিল পানামায় কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর সঙ্গে বৈঠকে বারাক ওবামা অতীতের ভুলে নতুন ভবিষ্যতের পথে হাঁটার আহ্বান জানান। ৫০ বছরের বেশি সময় পর দুই দেশের প্রেসিডেন্টের ঐতিহাসিক পর্যায়ের বৈঠকের সপ্তাহ না ঘুরতেই কিউবার বিষয়ে ওবামা প্রশাসনের নতুন সিদ্ধান্ত হলো। এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন এই দুই নেতা। এরই মধ্যে উভয় দেশের পুনরায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের রাজি হয়েছে। বিসিবি একাদশ এবং পাকিস্তানের প্রস্তুতি ম্যাচের খবর। সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হারের লজ্জা দিল বিসিবি একাদশ। ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ ১ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। আর আগে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬৮ রান করে পাকিস্তান। জবাবে সাব্বিরের ব্যাটিং দৃঢ়তায় ৯ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ফতুল্লায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬৬ রানে অধিনায়ক আজহার আলীর উইকেট হারায় সফরকারীরা। তারপর দ্বিতীয় উইকেটে হ্যারিস সোহেল এবং মোহাম্মদ হাফিজ মিলে ৬৪ রান যোগ করে। হ্যারিস ২৭ রানে আউট হওয়ার পরপরই হাফিজ ফেরেন ব্যক্তিগত ৮৫ রানে। এরপর বিসিবির স্পিনারদের দারুণ বোলিংয়ে ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে। শেষ পর্যন্ত বিসিবি একাদশে ২৬৯ রানের টার্গেট দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে দলীয় ৯ রানেই দুই ওপেনার রনি তালুকদার এবং তামিম ইকবালের উইকেট হারায় বিসিবি। বেশিক্ষণ টেকেনি লিটন দাসও। এরপর ভালোই খেলতে থাকা মুমিনুল হকও ফেরেন ৩৬ রানে। তবে এক প্রান্ত আগলে রেখে ৮৪ বলে সেঞ্চুরি হাঁকান সাব্বির। ১২৩ রানে দারুণ এক ইনিংস খেলে সাব্বির আউট হলে দলের হাল ধরেন সোহাগ গাজী। ৩৬ রান করে সোহাগ আউট হলে নাটকীয় ম্যাচের শেষে দিকে তাইজুলের সাহসী ব্যাটিংয়ে ৬০ বল বাকি থাকতে দুর্দান্ত এক জয় পায় বিসিবি একাদশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় পানির নিচে দেবে গেছে টিনের দোতলা বাড়ি। দুর্ঘটনাস্থল থেকে একই পরিবারের ৪ জন সহ ১২ জনের মৃতদেহ উদ্ধার। যুদ্ধাপরাধের বিচারে কোনো চাপের কাছেই নতি স্বীকার করবে না সরকার। গণভবনে সাংবাদিক কলামিস্টদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। ২ মামলায় মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন বিষয়ে বিভক্ত রায়। বার সভাপতির কক্ষে বসে সিটি নির্বাচনের জন্য ভোট চাইলেন এই বিএনপি নেতা। আবারও পেছাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের এবং জামায়াত নেতা মুজাহিদের আপিল শুনানি। পরবর্তী তারিখ ২৮ এপ্রিল। এবং অবশেষে ৭ মাসের শিশু সাজিয়ার পেট থেকে বের করা হলো ২২ সপ্তাহের ভ্রূণ। ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সফল অস্ত্রোপচার। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো রবি এবং সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *বিএন লিখে পাঠিয়ে দিন ওই একই নম্বর 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।